আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশন এ সবাই বাসায় বসে আছি। ছাত্রছাত্রীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল। সেই চিন্তা থেকেই আমরা এই কিছু এক্সট্রা প্রোগ্রাম আয়োজন করার চিন্তাভাবনা করছিলাম। যে বাসায় বসে যাতে সময়টুকু কাজে লাগাতে পারে। আমরা অনেক টিচারকেই অ্যাপ্রোচ করেছি স্পেশাল কিছু সেশন নেওয়ার জন্য। তো আমাদের ইমদাদ সরকার স্যার উনি আমাদের সবার প্রথম উনি অ্যাটেম্প্ট নিয়েছেন, রাজি হয়েছেন একটা স্পেশাল ক্লাস নেওয়ার জন্য। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তো আমরা এখন স্যারের কাছ থেকে স্যারের পরিচয় পর্ব শুনবো এবং এরপরে স্যারের স্পেশাল ক্লাস স্যার কন্ডাক্ট করবেন। তো সবাইকে অনুরোধ করব ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সেশনটিকে প্রাণবন্ত করে তোলার জন্য। এবং এটি প্রথম প্রোগ্রাম। আমরা আশা করছি নিয়মিতভাবে এই প্রোগ্রামগুলো চলতে থাকবে। আর ছাত্রছাত্রীদের যদি বিশেষ কোনো টপিক বোঝার প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয়, তো তোমরা আমাদেরকে আমাদের গ্রুপে পোস্ট দিতে পারো। আমরা সেই টপিকগুলো নিয়ে নিজেরা আলোচনা করব। যে যেই টপিকে স্বাচ্ছন্দ্য বোধ করবে আমরা সেইভাবে সেশনগুলো আয়োজন করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাচ্ছি ইমদাদ সরকার স্যারের কাছে। স্যার। উপস্থিত আছি। আমি নিজের পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম ইমদাদ সরকার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক। বর্তমানে শিক্ষা ছুটিতে আছি, তুরস্কে অবস্থান করছি। ওয়ার্ড নিটিং এর উপরে পিএইচডি করছি এখানে। 2017 অক্টোবরে বুটেস থেকে ছুটি নিয়ে তুরস্কে আসি। আর বর্তমানে ইউনিভার্সিটি আমাদের বন্ধ, তবে অনলাইনে কিছু কার্যক্রম চালু আছে। আমাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়, আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করছি এগুলো। হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি 3 সন্তানের বাবা, 1 মেয়ে 2 ছেলে। আসলে বর্তমানে যে অবস্থা দিয়ে আমরা পার হচ্ছি, অবস্থানটা খুবই ক্লিয়ার সবার কাছে, এবং অনেকেই ঘরে বন্দি থাকতে থাকতে একটা একঘেয়েমি লাইফ পার করতেছি। তো এই মুহূর্তে মোর্শেদ স্যার একটি সুন্দর প্রোগ্রামে আয়োজন করাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে টপিকটা ছিল আজকে সেটা হচ্ছে যে আমরা সূত্র মুখস্থ না করে কিভাবে প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারি। আসলে আমরা শুরুর দিকে যখন আমি ছাত্র ছিলাম তখন দেখতাম যে নিটিং এর প্রোডাকশন ক্যালকুলেশন মানে বিশাল একটা সূত্র। তো ওখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমরা তো সূত্রটা মুখস্থ করতে হবে, সব কিছু দিয়ে গুণ হবে, কাউন্ট দিয়ে ভাগ হবে, যা দেওয়া থাকবে। তো যাই হোক, আমরা ওখান থেকে দেখি নিটিং এর প্রোডাকশনে কি কি লাগে। আসলে মোটামুটি তো যারা জয়েন করছো মোটামুটি সিনিয়রই জয়েন করছো, থার্ড ইয়ারের কাজে এসব বুঝতে পারবা ইনশাল্লাহ। নিটিং এর প্রোডাকশন প্যারামিটার আমাদের স্ক্রিনে দেখা যায়? জি জি স্যার। নিটিং এর প্রোডাকশন প্যারামিটারস গুলো কি কি? যদি আমরা মেশিন প্যারামিটারস বলি, তাহলে 1 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে ফিডার। আমরা যদি একটা নিটিং মেশিন চিন্তা করি, এটা হলো সিলিন্ডার, এটা হলো সিলিন্ডার,
সিলিন্ডারে থাকে হলো নিডল, সিলিন্ডারের ঠিক সারকামফারেন্স বরাবর উপরে এটা থাকে হলো ফিডার, যেখান থেকে সুতা ফিট করা হয়। আর ক্রিল থেকে কোণ থেকে সুতাটাকে সাপ্লাই করা হয়। এটা হলো ফিডার, এটা হলো নিডল। আচ্ছা, আর কি বলতে পারি? মেশিন ডায়ামিটার বলতে পারি, অথবা সিলিন্ডার ডায়া বলতে পারি। মেশিন অথবা সিলিন্ডার ডায়া। আর কি লাগবে? সিলিন্ডার যেহেতু ঘূর্ণন দেয়, সিলিন্ডার ঘূর্ণনের উপরে প্রোডাকশন ডিপেন্ড করে, কাজে সিলিন্ডার আরপিএমটাও লাগবে আমাদের, সিলিন্ডার স্পিড। আচ্ছা, এটা হলো যে মেশিন গেজ। মেশিন গেজ, হ্যাঁ মেশিন গেজ লাগবে, ঠিক আছে। মেশিন গেজ, মেশিন গেজ এবং মেশিন গেজ এবং সিলিন্ডার ডায়া দুটা মিলে কিন্তু আমরা পেয়ে যাব নিডলের সংখ্যা। নাম্বার অফ নিডল। হ্যাঁ, নাম্বার অফ নিডলটা আমরা এই দুটো থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। মেশিন এফিসিয়েন্সিটা আমাদের লাগবে। আচ্ছা, এর সাথে সাথে যেহেতু ফেব্রিকের কিছু প্যারামিটার জড়িত, যেমন মনে করো স্টিচ লেন্থ এবং ইয়ার্নের ফেব্রিকের প্যারামিটারের মধ্যে আমরা কি জানি? কোর্সেস পার কোর্সেস ডেন্সিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিপিআই অথবা সিপিসি। ওয়েজ ডেন্সিটি, যেটাকে আমরা বলে থাকি ডাব্লিউপিআই অথবা ডাব্লিউপিসি। স্টিচ লেন্থ, যেটা আমরা মিলিমিটারে অথবা সেন্টিমিটারে অথবা ইঞ্চিতে যেভাবে আমরা কাউন্ট করতে চাই সেভাবে করতে পারবো, সমস্যা নাই। ইয়ার্ন প্যারামিটার মধ্যে আছে হলো ইয়ার্ন কাউন্ট। সেই ইয়ার্ন কাউন্ট হতে পারে ইংলিশ কাউন্টে হতে পারে, অথবা মেট্রিক কাউন্টে হতে পারে, টেক্সট হতে পারে। তো আমরা যদি একটা মেশিনের 8 ঘন্টার প্রোডাকশন বের করতে চাই, সেক্ষেত্রে প্রথম যুক্তির কথা হলো এই কোণ থেকে যে পরিমাণ সুতা মেশিনে গেছে, মেশিনে গিয়ে তো সেটা ফেব্রিকে হয়েছে, কাজে ফেব্রিকের ওজন তো আমরা পেয়ে যাব। তাহলে কাজেই কোণ থেকে কি পরিমাণ সুতা মেশিনে গেল সেটা বের করলে আমাদের প্রোডাকশন বের হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি প্রোডাকশন ক্যালকুলেশনে যদি আমরা চলে যাই, যেহেতু নিডল এখানে সরাসরি ভূমিকা পালন করে লুপ তৈরি করার ক্ষেত্রে, কাজে নিডলের সংখ্যা ক্যালকুলেশনটা বের করে ফেলি। আমরা নিডলের সংখ্যা বের করি, সেটা হচ্ছে মেশিন ডায়া সাথে যদি পাই গুণ করি তাহলে পরিধি পাওয়া যায়, আর প্রতি একক ইঞ্চিতে নিডলের সংখ্যাকে আমরা গেজ বলি, তাই না? নিডল পার ইঞ্চ, নিডলস পার ইঞ্চ। জি, এখান থেকে আমরা নিডলের সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, আমরা ঐকিক নিয়ম জানি, ঐকিক নিয়মকে আমরা এখানে কাজে লাগাবো মেইনলি।
একটা নিডিলে যতটুকু সুতা নিয়ে লুপ তৈরি করে এটাকে আমরা কিন্তু বলি স্টিচ লেংথ। একটা নিডিল যতটুকু সুতা নিচ্ছে এটাকে আমরা বলছি স্টিচ লেংথ। কাজে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে স্টিচ লেংথ। তাহলে টোটাল নাম্বার অফ নিডিল দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাই ডি জি এর সাথে স্টিচ লেংথ গুণ, তাহলে আমরা কি পেলাম? এখন কোর্স লেংথ পেলাম। কোর্স লেংথ একটা কোর্সের দৈর্ঘ্য পাই ডি জি ইন্টু স্টিচ লেংথ, একটা কোর্সের দৈর্ঘ্য পেলাম। এখন চলে আসো যে একটা মেশিনে কয়টা ফিডার আছে, একসাথে কয়টা সুতো মেশিনে প্রবেশ করবে। আমরা জানি মেশিন ডায়ার 3 গুণ সমান ফিডার থাকতে পারে, কম বেশিও হয়, কোনো কোনো ম্যানুফ্যাকচারার এটা অবশ্য মানে না, কোনো কোনো সময় এটা কম বেশি হতে পারে। তো মেশিন ডায়ার 3 গুণ হচ্ছে ফিডারের সংখ্যা। সাপোজ 30 ইঞ্চি যদি মেশিনের ডায়া হয় তাহলে ফিডারের সংখ্যা 90টি হতে পারে। বাস্তবে যেটা থাকবে সেটা দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, 90টা নাও থাকতে পারে, একটু কম বেশিও থাকতে পারে। তাহলে আমি যদি বলি যে কোর্সেস পার রেভলিউশন অফ সিলিন্ডার, প্রতি ঘূর্ণনে সিলিন্ডারের প্রতি ঘূর্ণনে কয়টা কোর্স হবে? উত্তর একবারে সোজা, নাম্বার অফ কোর্সেস সমান সমান আমরা কি বলবো? নাম্বার অফ ফিডার। সাপোজ এখানে এই মেশিনে 90টা ফিডার থেকে সুতা আসতেছে, কাজে প্রতি ঘূর্ণনে 90টা ফিডার হবে, তাই না? 90টা কোর্স হবে। নাম্বার অফ কোর্সেস ইকুয়াল টু নাম্বার অফ ফিডার, যেহেতু আমরা 90 এর কথা বলছি কাজে আমরা এটা ধরে নিলাম যে 90। এবার যদি বলি নাম্বার অফ কোর্সেস পার মিনিট, প্রতি মিনিটে কোর্সের সংখ্যা যদি বলি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সিলিন্ডারটা প্রতি মিনিটে কয়বার ঘুরে, সিলিন্ডারের ঘূর্ণনটা আমাদের কাজে লাগবে এক্ষেত্রে। অর্থাৎ সিলিন্ডার আরপিএম ইনটু হবে নাম্বার অফ ফিডার। সংক্ষেপ আমরা যদি বলি আরপিএম ইনটু এফ, এফ হচ্ছে এখানে ফিডার। তাহলে আমরা দুটো জিনিস পেলাম এখানে, নাম্বার অফ কোর্সেস পার মিনিট আর একটা হচ্ছে কোর্স লেংথ। নাম্বার অফ কোর্সেস লেংথ, কোর্স লেংথ আর হচ্ছে নাম্বার অফ কোর্সেস পার মিনিট। এই দুটাকে যদি আমরা গুণ করি এক্ষেত্রে আমরা বলবো নাম্বার অফ কোর্সেস, সরি নাম্বার অফ কোর্সেস না, বলবো yarn required পার মিনিট। প্রতি মিনিটে কতটুকু সুতা লাগতেছে এটা পেয়ে যাবো এখন আমরা। সেটা কি? কোর্সের লেংথ ইনটু হচ্ছে কোর্সেস পার মিনিট, এটা আমরা পাচ্ছি লেংথে। কেউ আসো তো? আমি তো কারো আওয়াজ পাচ্ছি না। জি স্যার, দেখতেছি। স্যার আছে স্যার, দেখতেছি। ঠিক আছে, কোর্সের লেংথ সাথে গুণ করলাম কোর্সেস পার মিনিট। এখন আমরা এটাকে যেহেতু 8 ঘন্টার কথা বলছি, সেই 8 ঘন্টা যদি আমরা নিয়ে যাই, কোর্সের লেন্থকে আমরা সংখ্যা বলছি সিএল।
আর কোর্সেস পার মিনিটকে আমরা যদি বলি সিপিএম সংক্ষেপে, সাথে গুণ করলাম 60, 1 ঘন্টায় গেল, তারপরে 8 ঘন্টায় নিলাম, তারপরে এটার সাথে এফিসিয়েন্সি গুণ করলাম। পুরো রেজাল্টটা আসবে লেংথে। আচ্ছা, স্টেজ লেংথে আমরা শুরুতে বলছিলাম যে এটা আসলে মিলিমিটার দিয়ে আমরা যদি করি তাহলে এখনো রেজাল্টটা মিলিমিটারে আছে। সাপোজ যে স্টেজ লেংথ আমরা এখানে মিলিমিটার নিয়েছিলাম। এখন সহজ, এখান থেকে আমাদেরকে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে মিলিমিটারটাকে নিলাম আমি মিটারে, তাহলে এটা হয়ে যাবে মিটার। আমরা লেংথ পেয়ে গেলাম। এখন লেংথ থেকে সুতার লেংথ পেয়ে গেলাম, আমরা সুতার লেংথ থেকে এখন আমরা কাউন্টের সাহায্যে ওজনে চলে যেতে পারবো। এখন কোন সিস্টেমে যাব? যদি আমরা মেট্রিক কাউন্টে যাই, সাধারণত ইয়ার্ন কাউন্ট আমরা দেখি যে ইংলিশ কাউন্টে থাকে। ইংলিশ কাউন্টে থাকলে ধরো যে 30 এনি, 30 এর সংজ্ঞা হিসেবে আমরা কি জানি যে 30 × 840 ইয়ার্ডস, ইয়ার্নের ওয়েট হচ্ছে 1 পাউন্ড। 1 পাউন্ড। এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 1.09 দিয়ে ভাগ করতে হবে। 30 × 840, 1.09, এত মিটার গেলাম, মিটারে গেলাম। মিটারের ওজনটা পেলাম আমরা পাউন্ডে। পাউন্ডকে না বলে আমরা বলছি এটা কেজিতে নেব। 2.2 দিয়ে ভাগ করলাম, 2.2 দিয়ে ভাগ করলে কেজিতে পাবো। কাজে এই যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম উপরে, এই রেজাল্টটার সাথে আমরা এটাকে এখন গুণ করবো। এই যে এখানে এটা ছিল মিটারে, তাহলে এখন আমরা বলবো রিকোয়ার্ড ইয়ার্ন ব্র্যাকেট দিলাম কেজি পার 8 আওয়ার, প্রতি 8 ঘন্টায়। সেক্ষেত্রে সিএল সিপিএম গুণ 60, 80 এফিসিয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে 1000। নতুন করে আমাদের এখানে ঐকিক নিয়ম হিসাবে এটা চলে যাবে, অর্থাৎ এত মিটারের ওজন হচ্ছে এত কেজি, 1 মিটারের ওজন কত? সেক্ষেত্রে এটা উল্টে যাবে, 30 × 840, উপরে যাবে 1.09 আর 2.2 তো আছেই। একে কত? আর এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাতে কত? কাজে এটার সাথে গুণ হবে আমার 1.09, 30 × 840, 2.2। এটা বের করলে আমি কিন্তু উত্তরটা পেয়ে যাব কেজিতে, কেজি পার 8 আওয়ার। এটা বোঝানোর উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ছাত্ররা অনেক সময় মনে করে কি এটা সূত্র হলো মুখস্থের বিষয়। এটা মুখস্থের কিছুই না, এটা ক্লাস 8, 9 এর অঙ্ক, বা তার এখন তো আরো ছোট থাকতেই ঐকিক নিয়ম শেখানো হয়, যেখানে ঐকিক নিয়ম দিয়ে আমরা এটা করতে পারি। আমি একটু সামারি করি আসলে কি করলাম এতক্ষণ। প্রথমে আমি দেখাচ্ছিলাম যে মেশিন প্যারামিটার গুলো কি কি, যেমন ফিডারের সংখ্যা। ফিডারের সংখ্যা যত বৃদ্ধি পাবে প্রোডাকশন কিন্তু তত বৃদ্ধি পাবে। মেশিন ডায়া যত বেশি হবে নিডলের সংখ্যা বেশি হবে, যার কারণে প্রোডাকশন তত কিন্তু বৃদ্ধি পাবে। কাজেই মেশিন ডায়া বাড়লে প্রোডাকশন সাধারণত বাড়ার কথা। সিলিন্ডার স্পিড যদি বাড়ে সেক্ষেত্রে প্রোডাকশন কিন্তু বাড়বে। জি, আচ্ছা, মেশিন গেজ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু প্রোডাকশন বাড়বে। এটা যদি বাড়ে তাহলে প্রোডাকশন বাড়বে। আর মেশিন এফিসিয়েন্সি যদি বাড়ে সেক্ষেত্রেও কিন্তু প্রোডাকশন বাড়বে। এই জন্য আমরা যেটা করতাম, যেহেতু সবগুলাতে বৃদ্ধি পেলে প্রোডাকশন বাড়ে, কাজে সবগুলা গুণ,
এখন তুমি আমার সূত্রের দিকে তাকাও, সূত্রের দিকে তাকাও। সূত্রের মধ্যে দেখো এখানে কোর্স লেংথের মধ্যে কি কি ছিল? কোর্স লেংথের মধ্যে এখানে কোর্স লেংথের মধ্যে ছিল, এই কোর্স লেংথের মধ্যে ছিল নিডিলের সংখ্যা, স্টিচ লেংথ। ঠিক আছে, নিডিলের সংখ্যা বাড়লে প্রোডাকশন বাড়বে, কাজে এটা গুণ হয়েছে। কোর্সেস পার মিনিট এখানে ছিল সিলিন্ডার আরপিএম, এটা দিয়ে গুণ হয়েছে। তারপর এফিসিয়েন্সি দিয়ে গুণ হয়েছে। হ্যাঁ, যেগুলো বৃদ্ধি পেলে প্রোডাকশন বাড়ে সেগুলো গুণ করতে হয়। আর যেহেতু ইয়ার্ন কাউন্টের যে কনভার্সনটা আছে সেই কনভার্সনটা আমরা ঐকিক নিয়মে বের করছি, এটা বুঝতে পারছি আমরা সবাই। আচ্ছা, এরপর দেখি, বলতেছিলাম যে ফেব্রিক প্যারামিটার, কোর্সেস ডেনসিটি, ওয়েস্ট ডেনসিটি। আচ্ছা, সাউন্ডটা একটু অফ রাখলে ভালো হয়, এই যে যার কথা আসতেছে, নয়েজ আসতেছে, তার সাউন্ডটা অফ রাখলে ভালো হয়। স্টিচ লেংথ, ইয়ার্ন কাউন্ট, এগুলো হচ্ছে ফেব্রিক প্যারামিটার বলতেছিলাম। এগুলো দিয়ে আমরা একটা ইয়ে করবো, জিএসএম কিভাবে বের করতে সেটা শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা করলাম, প্রোডাকশন ক্যালকুলেশন করার জন্য নিডিলের সংখ্যা কিভাবে বের করতে হয় তা আমরা দেখলাম। পাই ডি জি, যদি সিঙ্গেল জার্সি মেশিন হয় তাহলে এই পাই ডিজি সমান সমান আমরা সিঙ্কারের সংখ্যাও বলতে পারি, কারণ নিডিলের সংখ্যা আর সিঙ্কারের সংখ্যা সমান, নিডিল এবং সিঙ্কারের সংখ্যা সমান। তারপরে আমরা বললাম যে একটা কোর্সের দৈর্ঘ্য কিভাবে বের করা যায়, সেটা শিখছি কিভাবে, ঐকিক নিয়মে। একটা নিডিল যে লুপ তৈরি করে সেটাকে আমরা বলছি লুপ লেংথ, কাজে সকল নিডিল যে লুপ তৈরি করবে সেটাকে আমরা বলছি কোর্স লেংথ। কোর্স লেংথ হচ্ছে একটা কোর্সের দৈর্ঘ্য। একটা কোর্সের দৈর্ঘ্য বলতে কিরকম, মনে করে যে একটা কোর্স, হ্যাঁ, এই কোর্সটাকে যখন আমরা টান দিয়ে খুলবো, খোলার পরে সুতাটাকে যখন আমরা সোজা করব, স্ট্রেট করব, স্ট্রেট এন্ড লেংথ, straight and length of a course। একটা কোর্সকে বের করার পরে স্ট্রেট যখন করব তখন সুতার যে দৈর্ঘ্য হবে সেটাকে আমরা বলছি কোর্স লেংথ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি এবার সিলিন্ডার আরপিএম এর ওদিকে। কোর্সেস পার রেভলিউশন অফ সিলিন্ডার, এটা আমরা কিভাবে বের করব? আমরা বলছিলাম যে যতগুলো ফিডার দিয়ে সুতা মেশিনে যায় তত সংখ্যক কোর্স কিন্তু একসাথে তৈরি হয়, এই জন্য আমরা বলছি নাম্বার অফ কোর্সেস সমান সমান হচ্ছে নাম্বার অফ ফিডার। ফিডারের সংখ্যা আমরা ধরে নিয়েছি মনে করো 90টা, কাজে একই ঘূর্ণনে 90টা কোর্স হবে, 2 ঘূর্ণনে 2 গুণন 90, অর্থাৎ 90 এর নামতা। নাম্বার অফ কোর্সেস পার মিনিট যখন বলছি তখন সম্পর্কিত হলো সিলিন্ডার, এই সিলিন্ডারটা মিনিটে কবার ঘুরছে এটাকে আমরা বলছি সিলিন্ডার আরপিএম। তারপরে নাম্বার অফ ফিডার গুণ করলে পাচ্ছি আমরা প্রতি মিনিটে কতগুলো কোর্স তৈরি হচ্ছে, এই জন্য আরপিএম ইন্টু এফ। এবার আমরা বলছি যে 1 মিনিটে ঘুরতেছে মনে করো 900 বার, তাহলে একবার ঘুরলে তৈরি হয় হচ্ছে কোর্স লেন্থের সমান পরিমাণ সুতা দিয়ে কাপড় তৈরি হচ্ছে, তার সাথে গুণ করতেছি আমরা কোর্সেস পার মিনিট, তাহলে 1 মিনিটের প্রোডাকশন বেড়ে গেল লেংথে। মিনিট থেকে আমরা ঘন্টায় গেলাম, ঘন্টা থেকে শিফটে গেলাম, এফিসিয়েন্সি দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে ভাগ করলাম কেন, মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য। এরপর আমরা চলে গেলাম ইয়ার্ন কাউন্টের সংজ্ঞায়। 30 এনএ বলতে কি বুঝাই? 30 এনএ বলতে বুঝি 30টা হ্যাঙ্কের ওজন হচ্ছে 1 পাউন্ড। 30টা হ্যাঙ্ক বলতে 30 গুণ 840 গজ, ওটাকে আমরা 1.09 দিয়ে ভাগ করলে মিটারে পেলাম। তারপর ঐকিক নিয়মে আমরা আগেরটার সাথে গুণ করলাম, পুরো সূত্রটা দাঁড়াচ্ছে কিরকম। তাহলে আমি যদি পুরো সূত্রটা ভেঙে দেখাই, এবার সিএলটাকে একটু ভেঙে দেখাই, সেটা হচ্ছে নিডিলের সংখ্যা গুণন হচ্ছে স্টিচ লেংথ। সিপিএম কে ভেঙে দেখাই, সেটা হচ্ছে সিলিন্ডার আরপিএম ইনটু হচ্ছে ফিডারের সংখ্যা, সাথে চলে 68 এফিসিয়েন্সি। হচ্ছে 1000
এটা হলো ইয়ার্ন কাউন্ট এনি 840 2.2 আরেকটা 1.09 এই 1.09 কে লেখার মতো জায়গায় তো হারিয়ে ফেললাম 1.09 অথবা 0.91 দিয়ে নিচে দিলে হতো। যাই হোক, এই হলো আমাদের প্রোডাকশনের সূত্র। কিভাবে আসলো সেটা আমরা প্রমাণ করলাম। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নিডলের সংখ্যা, স্টিচ লেন্থ, সিন্ডার, পেন, ফিডার সবগুলো গুণ করছি, এফিসিএন্সি গুণ করছি, ভাগ করছি হলো ইংলিশ কাউন্ট দিয়ে। আর যে সমস্ত কনভার্সন গুলো লাগে এটা খুবই সহজ, এগুলো তোমরা জানো। এবার আমরা বের করবো জিএসএম এর সূত্রটা কিভাবে এই নিয়মে করতে হয়। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রশ্ন নাই নাকি? স্যার এটা কি রেকর্ডিং করতেছেন নাকি? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। অফিসে আছি তো স্যার, পরে রেকর্ডিং কপিটা লাগবে। ঠিক আছে, মোর্শেদ স্যার রেকর্ড করতেছে। গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, মোহাম্মদ আরমান হুসাইন। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা তো এখানে ইয়ার্নের মানে লেন্থটা তৈরি বাইর করলাম, কিন্তু আমরা যখন বের করতে যাই ফেব্রিক কতটুকু তৈরি হয়েছে পার শিফটে, ওইটা আমরা কিভাবে বাইর করবো স্যার? এখানে আমরা ফেব্রিকের ওয়েটটা ক্যালকুলেশন করলাম, কিন্তু ফেব্রিক। আচ্ছা, আমি তো ওটার প্রথমে বলছিলাম যে যে পরিমাণ সুতো মেশিনে প্রবেশ করছে ওটা সেটা কিসে পরিণত হয়েছে, বুঝছো না? বুঝো নাই? সুতা যে পরিমাণ মেশিনে প্রবেশ করছে সেটা কিসে পরিণত হয়েছে? ফেব্রিকে পরিণত হয়েছে। কাজে আমরা ওইটুকু সুতার লেন্থ বের করছি মানেই হচ্ছে সুতাটা ফেব্রিকে কনভার্ট হয়ে গেছে। এবং এখানে একটা বিষয়, হ্যাঁ, কিছু সুতা তো আমাদের ওয়াস্টেজ হয়, সেই ওয়াস্টেজটা আমরা এখানে কিন্তু এফিসিয়েন্সির মধ্যে বা ওয়াস্টেজ যদি আলাদাভাবে আমরা কাউন্ট করি, এই রেজাল্টের সাথে সেই ওয়াস্টেজটা আমরা হিসাব করতে পারি। ভালো প্রশ্ন করছো তুমি। মনে করো যে এখানে কিন্তু ইয়ার্নের ওয়েট পাইছি আমি, হ্যাঁ, মনে করো এখানে আমি পাইলাম হলো ইয়ার্নের ওয়েট, এখানে পাইলাম যেটা আমি বের করছি এটা হচ্ছে ইয়ার্নের ওয়েট। মনে করো ইয়ার্ন ওয়েট পার 8 আওয়ার, ঠিক আছে? তুমি বলছো যে স্যার এটা তো এখনো ইয়ার্ন ওয়েট আছে, এখনো ফেব্রিক ওয়েট হয়নি। হ্যাঁ, সত্য কথা। যদি আমরা এটার সাথে ফেব্রিকে তৈরি হওয়ার সময় কিছু সুতা ওয়াস্টেজ হয়, সেটাকে যদি আমরা বাদ দিতে পারি, বাদ দিলে পরে আমরা ফেব্রিকের ওয়েটটা পেয়ে যাব। কারণ অনেক সময় দেখা যায় যে সুতা এই কন থেকে শুরু করে মেশিনে আসতে, ফিটিং করতে বিভিন্ন কারণে সুতা কিছুটা ওয়াস্টেজ হতে পারে, সেটা খুবই সামান্য, নেগলিজিবল বললে চলে। তো সেটা যদি আমরা ধরে থাকি যে ওয়াস্টেজ মাত্র 2%, তাহলে এটার সাথে আমরা 0.98 গুণ করলে এটা পেয়ে যাবো। অর্থাৎ 2% এখানে ধরছি আমরা ইয়ার্ন ওয়াস্টেজ, 2% ইয়ার্ন ওয়াস্টেজ ধরছি। এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে তুমি পেয়ে যাবো ফেব্রিকের ওয়েটটা। আমরা সাধারণত যেটা করি, এই যে এফিসিয়েন্সি আছে না, এই এফিসিয়েন্সির মধ্যে অনেক কিছু বিষয়, যে এফিসিয়েন্সির ভিতরে আমরা এগুলো সবগুলোই কাউন্ট করতে পারি আসলে। যেমন মনে করো এফিসিয়েন্সিটা কিভাবে বের করে ফ্যাক্টরিতে, এফিসিয়েন্সি মেজারমেন্ট। মনে করো এফিসিয়েন্সি টার্কিশ কিবোর্ড হয়ে আছে এখানে, এই জন্য একটু মেজারমেন্ট। আওয়াজ আসতেছে কার কাছ থেকে? আচ্ছা, এফিসিয়েন্সি মেজারমেন্ট কিভাবে করে আমরা যদি একটু দেখি, সেটা ফ্যাক্টরিতে মনে করো নয়েজ আসতেছে। স্যার, যার কাছ থেকে নয়েজ আসতেছে তাকে একটু মুট করে দেন তো স্যার। জি, এখানে এফিসিয়েন্সি মেজারমেন্টটা কিভাবে করে ফ্যাক্টরিতে? মনে করো ফ্যাক্টরিতে মেশিন আছে, মনে করো 30টা, সরি 30টা হচ্ছে মেশিন আছে এখানে, 30 মেশিনস।
একটা প্রতিটা মেশিনে আলাদা আলাদা এফিসিয়েন্সি তারা কিভাবে মেজার করে আসলে। তো প্রথম যখন মনে করো মেশিনটা আসে, তখন তারা ওই মেশিনের স্পেসিফিকেশন ধরে একটা প্রোডাকশন ক্যালকুলেশন করে। স্পেসিফিকেশন থেকে একটা প্রোডাকশন ক্যালকুলেশন বের করে, প্রোডাকশন ক্যালকুলেশন করার পর আমরা সেটাকে বলতেছি ক্যালকুলেটেড প্রোডাকশন, তাই না? ক্যালকুলেটেড প্রোডাকশন অর্থাৎ এখানে কোনো এফিসিয়েন্সি দিয়ে গুণ করে না তারা, অ্যাকচুয়ালি তারা স্পেসিফিকেশনে যা আছে সে অনুযায়ী প্রোডাকশন না দিয়েই, মেশিনে প্রোডাকশন না দিয়েই প্রোডাকশন ক্যালকুলেশনটা করে, তারপরে সেটাকে আমরা বলছি ক্যালকুলেটেড প্রোডাকশন। এরপর কি করে, এরপর তারা করে কি, মেশিনটাকে তারা চালায়, মনে করে 24 ঘন্টা চালায়। 24 ঘন্টা চালানোর পরে 24 ঘন্টা চালানোর পর দেখে যে ফেব্রিক বের হলো সেটার ওজন কত, ফেব্রিকের ওয়েটটা কত, ফেব্রিক ওয়েটটা তারা মেপে নিচ্ছে একবারে দাঁড়িপাল্লার মধ্যে। ওদের তো আবার ইয়ে আছে, ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের মধ্যে উঠাইয়া সে ওয়েটটা তারা বের করে নিচ্ছে। এই ওয়েটটা যখন বের করে নিচ্ছে সেটাকে আমরা বলছি এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন বলছি যেটা পাইলাম আর কি, সেটা মনে করো এখানে এক্স কেজি। আর ক্যালকুলেটেড প্রোডাকশন আমরা পাইলাম মনে করো ওয়াই কেজি। এইভাবে কি করা হলো, এফিসিয়েন্সি মনে করো এই আজকে জুনের কত তারিখ, 29 না 30, যাই হোক 29 জুনের জন্য তারা এফিসিয়েন্সি বের করলো এক্স ডিভাইডেড বাই ওয়াই। 30তম জুনে একই সূত্র বের করে, অর্থাৎ পরের দিন আইসা প্রোডাকশন দিল, দেওয়ার পরে 30 জুন, এটা হলো 29 জুনের মনে করো, 30 জুন আবার পাইলো তারা x1 ডিভাইড বাই ওয়াই এত কেজি। তারপর মনে করো জুলাইয়ের 1 তারিখে পাইলো x2, জুলাই 1 তারিখে x2 ডিভাইড বাই ওয়াই। এইভাবে তারা কয়েকদিন দেখে তারপরে এটাকে তারা একটা অ্যাভারেজ করে, অর্থাৎ এইটা এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ বের করে, একটা প্রোডাকশনের অ্যাভারেজ এফিসিয়েন্সিটা তারা বের করে। এক সপ্তাহ এটা করলো মনে করো, অ্যাভারেজ এফিসিয়েন্সিটা বের করে, মনে করে এখানে এইটার মানকে আমরা ধরলাম A1 A2 A3, তাহলে A1 A2 A3 এইভাবে 7 দিনেরটা বের করছে, A7 পর্যন্ত 7 দিয়ে ভাগ করলো, 7 দিনে বের করছে, 7 দিয়ে ভাগ করলো, এইটা তখন হয়ে গেল তার এফিসিয়েন্সি। সাপোজ সেটা হয়ে গেল 87%। এটা ওই মেশিনের জন্য এফিসিয়েন্সি হিসাবে ঠিক করা হয়। এফিসিয়েন্সি এমন জিনিস না যে এটা ইচ্ছা দিয়ে দিলাম, না, বরং কেন সেই এফিসিয়েন্সিটা 87% হলো, কেন 30% কেন কম হলো, এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ হতে পারে। সেটা মেশিন স্টপেজ থাকে, তাই না? মেশিন বন্ধ থাকে। কি কারণে বন্ধ থাকে? সুতা ছিঁড়ে গেছে মনে করো, সুতাটাকে জোড়া লাগাইতে তো সময় যায়, সেই সময় মেশিন বন্ধ থাকে। মনে করো এই কোন শেষ হয়ে গেছে, কোন রিফিল করতে হচ্ছে, অথবা শিফট চেঞ্জ হয় যখন, তখন এক ওয়ার্কার যায় আর ওয়ার্কার আসে, সেই সময় একটু মেশিনটাকে বন্ধ রেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি চলে গেল, মনে করেন প্রোডাকশন বন্ধ থাকলো, বিভিন্ন কারণে এই মেশিন বন্ধ থাকে। মেশিন বন্ধ থাকার কারণে অ্যাকচুয়ালি যে প্রোডাকশন হওয়ার কথা ক্যালকুলেটেড প্রোডাকশনের মতো সেটা পাই না, তার থেকে কম পাই। এইভাবে আমরা এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এটা তো সময় যাওয়ার সাথে সাথে তো স্যার মেশিনের এফিসিয়েন্সিটা চেঞ্জ হতে পারে একেবারে, তো জি জি ক্যালকুলেট করে এই বিষয়ে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করছো। যখন সময় যাওয়ার সাথে সাথে অবশ্যই মেশিনের বয়স বেড়ে যায়, তার আগের মতো ক্যাপাসিটি থাকে না, কাজে এই জিনিসটাকে একটা নির্দিষ্ট সম্পর্ক চেক করা হয়। দেখা যাচ্ছে যে আসলে প্রোডাকশন তো এই মেশিনে আগে এত পাইতাম, প্রতিদিন মনে করো 300 কেজি পাইতাম, এখন দেখা যাচ্ছে 300 কেজি পাচ্ছি না, কম পাচ্ছি।
কাজে সেই সময় প্রোডাকশনটাও তার কমে যাবে। এই জন্য মাঝে মাঝে মেশিনের ডাটা থাকে ফ্যাক্টরিতে, মনে করো যে মেশিন নাম্বার ওয়াইজ, মনে করো 1 2 3 4 5 6 7 এরকম মেশিন নাম্বার ওয়াইজ কোন দিন কত প্রোডাকশন হয়েছে এরকম তাদের একটা লিস্ট থাকে। এই লিস্টটা যখন তাদের পাশাপাশি থাকে, মনে করো 1 নম্বর মেশিনে প্রোডাকশন হচ্ছে প্রথমে 300, তারপর মনে করো 290, তারপরে 280, তারপরে মনে করো 260, একদিন হয়তো হঠাৎ বেড়ে গেল। এই এই যে জিনিসগুলো তারা কিন্তু ফলো করে। যারা যত বেশি এরকম হিসাব হইতে পারবে তারা তত বেশি ফ্লোরের যে সমস্ত ত্রুটি আছে বা কমতিগুলো আছে সেগুলো তারা বের করে আনতে পারবে এবং তারা ভালো প্রোডাকশন ইঞ্জিনিয়ার হতে পারবে। এটাই হলো আমাদের কাজ। আমাদের কাজ খুব বেশি কঠিন না, আসলে খুব বেশি ক্রিটিক্যালও না। জাস্ট শুধু এগুলোকে খেয়াল করা যে ফ্লোরে কোথায় কোন ঘাটতিগুলো আছে, কিভাবে শর্টকামিং গুলো দূর করা যায়, এগুলো বের করতে পারলে আমাদের পারফরমেন্স আমরা শো করতে পারি। এই এখন আমরা চলে যাব জিএসএম ক্যালকুলেশনে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার যে আমরা ওয়েটে হচ্ছে প্রোডাকশনটা বের করলাম, আমরা যদি লেন্থ ওয়াইজ প্রোডাকশন বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো উপায় আছে কিনা? ও গুড, ঠিক আছে। তাহলে লেংথ ওয়াইজ প্রোডাকশন, লেংথ ওয়াইজ প্রোডাকশন ক্যালকুলেশন বা লেংথ ক্যালকুলেশন আর কি, এক কথা লেংথ ক্যালকুলেশন। লেংথ ক্যালকুলেশন অফ নিটেড ফ্যাব্রিক, ক্যালকুলেশন অফ নিটেড ফ্যাব্রিক। জি, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, লেংথ ক্যালকুলেশন অফ নিটেড ফ্যাব্রিক। হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করছো। আসলে অনেকদিন পড়াই না তো, আসলে কি পড়ানো উচিত সেটাও ভুলে যাচ্ছি। আসলে আমি এগুলো এইভাবে ক্লাস এইভাবে পড়াইতাম, প্রায় 3 বছর গ্যাপ হয়ে গেছে মাঝখানে। লেন্থ ক্যালকুলেশন অফ নিটেড ফেব্রিক সেটা কি? মনে করো আমি এখানে সুন্দর একটা ছবি আঁকার চেষ্টা করি। আচ্ছা, আর একটু যদি সুন্দর করার চেষ্টা করি এইভাবে লুক এঁকে, তাহলে আরো ভালো হয়। এটা কি আঁকছি বলো দেখি? এখানে 3টা কোর্স আঁকলাম, তাই না? কোর্স আওয়াজ বুঝো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এটা হলো 1 নম্বর কোর্স, 2 নম্বর কোর্স, 3 নম্বর কোর্স। এটা হলো 1 নম্বর ওয়েলস, W1, W2, 3, 4, 5, 6। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে কোর্স হলো 3টা, ওয়েলস হচ্ছে এখানে 6টা। এখান থেকে আমাদের সূত্রটা বের করা সহজ হবে। আমরা যদি লেংথের দিকে যাই তাহলে দেখো তো কিসের সংখ্যা বৃদ্ধি পেলে লেংথ বৃদ্ধি পায়? ওয়েলস এর সংখ্যা স্যার। না, কোর্সের সংখ্যা বৃদ্ধি পারে। কোর্সের সংখ্যা স্যার। জি জি, কোর্সের সংখ্যা। মানে এখানে আমরা 3টা কোর্স আঁকছি, তাতে এই পর্যন্ত আসছে। আমি যদি আরেকটা কোর্স আঁকি, নিচের দিকে যাই, তাহলে কিন্তু ফেব্রিকটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। কাজে খুবই বেসিক কথা এটা, যে ফেব্রিক এটাকে সূত্র ধরে আমরা এটাকে সূত্র ধরেই কিন্তু আগাবো। ফেব্রিক লেংথ increases with increasing the number of courses. এটা আমাদের সূত্র বের করার জন্য মেইন অ্যাজাম্পশন এখানে আমাদের, সেটা হলো যে কোর্সের সংখ্যা বৃদ্ধি পেলে ফেব্রিকের লেংথ বৃদ্ধি পায়। সেটা কতটুকু? সাপোজ আমি বলি যে একটা কোর্সে যতটুকু জায়গা দখল করে, এইটাকে আমি বলতেছি কোর্স স্পেসিং। কোর্স স্পেসিং, কোর্স স্পেসিং, এতটুকুকে আমি বলছি কোর্স স্পেসিং।
কোর্স স্পেসিং কে আবার আমরা এইভাবে বলতে পারি, কোর্স স্পেসিং হচ্ছে কোর্স স্পেসিং 1 ডিভাইড বাই কোর্স ডেনসিটি। কিভাবে আমি একটু ঐকিক নিয়মে আবার তোমাদের একটু রিমাইন্ড করার চেষ্টা করি। সাপোজ যদি আমি বলি সিপিআই হচ্ছে 36, তুমি কি বলতে পারো 36 কোর্সেস in 1 inch। আরে 1 লিখতেছি, 1টা আমার সুন্দর হচ্ছে না। 1 ইঞ্চ। হ্যাঁ, তাহলে একটা কোর্স থাকবে কতটুকু জায়গার মধ্যে? 1 ডিভাইড বাই 36 না? একটা কোর্সে থাকার যে জায়গা সেটাকে তো আমরা বলছি কোর্স স্পেসিং। এই জন্য কোর্স স্পেসিং কে আমরা বলতেছি যে সিপিআই এর বিপরীত, অর্থাৎ 1 ডিভাইড বাই সিপিআই বা 1 ডিভাইড বাই 36। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে একটা কোর্সের জন্য কতটুকু জায়গা লাগে সেটা আমরা পেয়ে গেলাম 1 ডিভাইড বাই সিপিআই। এখন আমরা যদি ওই ইয়াতে যাই যে সারাদিনে কতটুকু তো ফেব্রিক তৈরি হবে, তার মানে ফেব্রিক লেংথ আমরা যদি বলি মিটার পার ডে, এটা বের করবো আমরা এখন। তাহলে আমাদের কি করতে হবে? সহজ, আগের সূত্রের মতোই আমরা যদি কোর্সেস পার ডে বের করতে পারি, কোর্সেস পার ডে সাথে এই যে কোর্স স্পেসিং যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ফেব্রিকের লেংথ বেড়ে যাবে। কোর্সেস পার ডে আর কোর্স স্পেসিং যদি গুণ করি, তাহলে সারা দিনে আমাদের ফেব্রিকের লেংথটুকু আমরা পেয়ে যাব। তো কোর্সেস পার ডে কিভাবে বের করা হয়? খুব সহজ। সিলিন্ডার একবার খুললে কতগুলো কোর্স তৈরি হয়? ফিটার সংখ্যক, এটা আমরা জানি। মিনিটে কয়বার ঘুরবে সিলিন্ডার, তার সাথে যদি গুণ করি ফিটারের সংখ্যা, সিলিন্ডার আরপিএম, তাহলে পেয়ে গেলাম আমরা প্রতি মিনিটে কোর্সের সংখ্যা। হ্যাঁ, এটার সাথে আমরা গুণ করলাম 60, কেন? ঘন্টায় নিলাম। এটার সাথে আমরা গুণ করলাম 24, দিনে নিলাম। এটার সাথে আমরা এফিসিয়েন্সি গুণ করতে পারি, এফিসিয়েন্সি। আর কোর্স স্পেসিং কে আমরা যেহেতু জানি 1 ডিভাইড বাই সিপিআই, কাজে সিপিআই ও লিখতে পারি। সূত্র বেরিয়ে গেল আমাদের, ফিডার ইন্টু আরপিএম ইন্টু 60 ইন্টু 24 ইন্টু এফিসিয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে সিপিআই। এটা কিসে বের হয়েছে জানো? এটা বের হয়েছে ইঞ্চিতে, যেহেতু সিপিআই আছে ইঞ্চিতে বের হয়েছে। তো এটাকে যদি আমরা 39.37 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাবো কিসে? মিটারে। কাজে আমাদের রেজাল্টটা এখান থেকে বের করতে পারবো আমরা মিটার পার ডে। হ্যাঁ, বাস্তবে কিন্তু নিট ফেব্রিকের লেংথ মাপা হয় না। কারণ কি? নিট ফেব্রিক তো হচ্ছে টানলেই বাড়ে, কাজেই নিট ফেব্রিকের লেন্থ কিন্তু প্রোডাকশন হয়ে যাওয়ার সাথে সাথে একরকম থাকে, 24 ঘন্টা রিল্যাক্সের পরে আর এরকম হয়, আবার সেটাকে যখন আমরা ওয়েট ট্রিটমেন্ট করি অর্থাৎ ডাইং করি তখন আবার কিন্তু চেঞ্জ হয়। কাজে নিট ফেব্রিকের লেন্থ কিন্তু সবসময় সমান থাকে না, কাজে লেন্থ হিসাবে এটা বিক্রিও হয় না। হ্যাঁ, আমরা ক্যালকুলেশনের জন্য সেটা বের করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ফেব্রিকের উইথ কেমনে বের করে। আচ্ছা, এটা বুঝছো তো সবাই নাকি? জি স্যার। ফেব্রিক উইথ ক্যালকুলেশন। ফেব্রিক উইথ ক্যালকুলেশন করবো আমরা। আগের চিত্রটারই সাহায্য নেব আমরা। এই যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, এই চিত্রটার সাহায্য নেব। সেটা হচ্ছে ফেব্রিকের উইথ যদি বৃদ্ধি পেতে হয় তাহলে কিসের সংখ্যা বাড়তে হবে? আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ওয়েটসের সংখ্যা। জি,
ওয়েলসের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ফেব্রিকের উইডথ বৃদ্ধি পাবে। এখানে তাহলে এই যে প্রত্যেকটা ওয়েলস যে পরিমাণ জায়গা দখল করছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ওয়েল স্পেসিং। আচ্ছা আমি একটু নিচে একটু সুন্দর করে সংক্ষেপে ছবিটা আঁকার চেষ্টা করি। তিনটা ওয়েলস দিয়ে আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে এটাকে আমরা বলছি একটা ওয়েলস এর জন্য জায়গা, আমরা বলবো এটাকে ওয়েল স্পেসিং। ওয়েল স্পেসিং অনুরূপভাবে ওয়েল স্পেসিং সমান সমান আমরা লিখতে পারি 1/WPI। কেন সেটা নতুন করে বলার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি দেখাইছি উপরে। ওয়েল স্পেসিং সমান সমান WPI। এখানে ওয়েলস এর সংখ্যা বৃদ্ধি পেলে ফেব্রিক উইডথ বৃদ্ধি পায়, এটাকে আমরা স্টেটমেন্টটাকে লিখি ফেব্রিক উইডথ ইনক্রিজেস with increasing the number of wells. Fabric width increases with increasing the number of wells. এখন নাম্বার অফ ওয়েলসটা আবার কিসের উপর ডিপেন্ড করে আমরা জানি? নাম্বার অফ ওয়েলস এই চিত্র থেকে বুঝতে পারতেছি যে এখানে তিনটা ওয়েলস আছে। তিনটা ওয়েলস তৈরির জন্য হ্যাঁ নিডল নাম্বার উপর নিডল নাম্বার হচ্ছে এর জন্য রেসপন্সিবল। যে মেশিনে যদি 2000 নিডল থাকে তাহলে সেই মেশিনে আমরা একই সাথে 2000 ওয়েলস পাবো। ঠিক আছে, নাম্বার অফ ওয়েলস সমান সমান হচ্ছে নাম্বার অফ নিডলস, এটা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়টা হলো যে এই সময়ের সাথে সাথে কি নিডলের সংখ্যা বৃদ্ধি পায় মেশিনে? না স্যার, সময়ের সাথে সাথে মেশিনের নিডলের সংখ্যা বৃদ্ধি পায় না। তার মানে ফেব্রিক উইডথ সব সময় সেম থাকে। কাজে এখানে সময়ের বিষয়টা এখানে আসবে না। তাহলে কি আসবে এখানে? ফেব্রিক উইডথ এখানে লিখতে হবে টোটাল নাম্বার অফ ওয়েলস। টোটাল নাম্বার অফ ওয়েলস ইন দ্য ফেব্রিক, টোটাল নাম্বার অফ ওয়েলস ইন দ্য ফেব্রিক, তারপরে এটা মিশিয়ে দেই ইনটু হচ্ছে ওয়েল স্পেসিং। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ওয়েলস ইন দ্য ফেব্রিক ইনটু হচ্ছে ওয়েল স্পেসিং। যেহেতু এটা সময়ের সাথে পরিবর্তন হয় না, কাজে এখানে সময়ের কোনো বিষয় আসবে না। নাম্বার অফ নিডলের সমান, আর ওয়েল স্পেসিং কে আমরা লিখতে পারি 1/WPI। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, নাম্বার অফ নিডল যেটা, তুমি যদি ফ্যাক্টরিতে জব করো তাহলে অবশ্যই তোমাকে ফ্যাক্টরিতে গিয়ে ওই ফ্লোরে মেশিনে অ্যাকচুয়াল নিডল নাম্বারটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু তুমি স্পেসিফিকেশন থেকে নিলে হবে না। আইডিজি দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি নিডলের সংখ্যা যেটা আসে সেটার সাথে মেশিনের নিডলের সংখ্যা মিল থাকে না। কাজে তোমাকে অ্যাকচুয়াল নিডলের সংখ্যাটা নিতে হবে আর কি। তাহলে আমরা এটাকে উল্লেখ করে দিই, অ্যাকচুয়াল নাম্বার ডিভাইড বাই WPI। এটাকে যদি মিটার নিতে চাই তাহলে 39.37 দিয়ে ভাগ করব। জি, এই হলো আমাদের সূত্র। স্যার অ্যাকচুয়াল নাম্বার অফ নিডল আর স্পেসিফিকেশন থেকে যেটা পাই ওটা সেম হয় না কেন স্যার? সেম স্পেসিফিকেশনে যদি ডায়া গেজ এসব দেওয়া থাকে তাহলে সেম থাকবে না। যদি তারা বলে দেয় যে এই মেশিনে 3200 নিডল আছে তাহলে ঠিক আছে। কথা বুঝতে পারছো? মানে স্পেসিফিকেশনে যদি বলা থাকে, স্পেসিফিকেশন
বুঝছি, নিডেল সংখ্যা দেওয়া না থাকলে স্যার তখন কাউন্ট করতে হবে, আর দেওয়া থাকলে তো দরকার হবে না, না স্যার? জি জি, স্পেসিফিকেশন যদি বলে দেয় যে হ্যাঁ। আমার মেশিনে 3200 নিডিল আছে, তাহলে ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 3200 পাওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু ওরা দিয়ে দিল, ডায়া দিয়ে দিল, গেজ দিয়ে দিল, আর তুমি মনে করো পাই দিয়ে গুণ করলা, পাই দিয়ে গুণ করলা, তো কখনোই এটা হোল নাম্বারে আসে না, ফ্র্যাকশন আসে। তো আসলে দেখা যায় যে বাস্তবে মনে করো এখানে আছে 2712.7 এরকম একটা আসছে, তো বাস্তবে গিয়ে দেখা যাবে হয়তো 2700টা আছে, 12টা কম আছে দেখা যাবে। অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই আমাদেরকে নিতে হবে আর কি, আমার বলার উদ্দেশ্য হলো এটা। জি স্যার, বুঝতে ফেব্রিকের পারছি। উইডথ বের করতে গেলে অ্যাকচুয়াল নাম্বার অফ নিডল বের করতে হবে। এখানেও এই কথাটাই প্রযোজ্য যে নিট ফেব্রিকের উইডথ, হ্যাঁ, এটা সময়ের সাথে 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 পরিবর্তন হয়। কিভাবে হয়? সেটা সামান্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে রিল্যাক্সেশনের কারণে। মনে করো ফেব্রিক যখন তৈরি হয় তখন সিলিন্ডার থেকে যখন নামে তখন একটা নির্দিষ্ট প্রেসারে থাকে, তখন এরকম থাকে, যখন ফেব্রিকটা রিল্যাক্স হয়ে যায় তখন কিন্তু ফেব্রিকের উইডথটা কমে আসে। কাজেই এটা 100%। মনে করো আমি বললাম যে হ্যাঁ এই ফেব্রিকের উইডথ আমরা বের করছি, মনে করো 60 ইঞ্চ বের করছি, তো 60 ইঞ্চে সবসময় 60 ইঞ্চ থাকবে বিষয়টা তা না, বরং সেটা রিল্যাক্স হওয়ার পরে যদি তুমি মাপটা নেও ধরা যায় যে সেটা অ্যাকচুয়াল হবে, কিন্তু প্রোডাকশনের সাথে সাথে যদি নাও তাহলে সেটা অ্যাকচুয়াল হবে না, একটু কম বেশি হবে। কারণ নিট ফেব্রিক তো আমরা জানি এটা ইলাস্টিক এবং লুপের ফরমেশনের কারণে সেটা তার আসল অবস্থা থাকে না, একটু কমে যায়। যদি লাইক্রা ফেব্রিক হয় সেক্ষেত্রে তো জিনিসটা আরো বেশি কন্ট্রোলের বাইরে চলে যায়। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কি বলছিলাম যেন, জিএসএম ক্যালকুলেশন। আমাদের হাতে সময় আছে, হ্যাঁ আমাদের হাতে সময় আছে, আরো 15-20 মিনিট আমি চালাতে পারবো, দেখা যাক। জিএসএম ক্যালকুলেশন প্রশ্ন থাকলে জি জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যেরকম আমরা দেখি লুম স্টেটে একরকম ফেব্রিক লেন্থ থাকে, তারপর লুম থেকে বের করে আনলে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে আমরা হচ্ছে তখন ফেব্রিক লেন্থটা পাওয়া যায়। তো নিট ফেব্রিকের ক্ষেত্রে কি এরকম কোনো ভাবে ক্যালকুলেশন করে বের করা সম্ভব স্যার? আচ্ছা, তুমি ওভেন ফেব্রিকের জন্য যেটা বলছো সেটাও কিন্তু 100% তুমি এক পাবা না, কারণ হলো এক এক ফেব্রিকের জন্য এই পার্সেন্টেজটা এক রকম হয়। যেমন মনে করো যদি প্লেন উইভ হয় তাহলে একরকম হবে, টুইল উইভ হলে একরকম হবে, তো ওরকম ভাবেও নিট ফেব্রিকের বেলাও তাই। তুমি যদি সিঙ্গেল জার্সি ফেব্রিকের জন্য নাও তাহলে একরকম হবে, যদি ইন্টারলকের জন্য নাও তাহলে একরকম হবে। কারণ হলো সিঙ্গেল জার্সি কিন্তু মোর কি বলবো এটাকে স্পাইরালিটি থাকে, সংকোচন ওয়ারিয়া থাকে, কিন্তু ইন্টারলকে কিন্তু এমনি কম্প্যাক্ট ফেব্রিক, ওটা আর বেশি কম্প্যাক্ট হতে পারে না। কাজে বিষয়গুলোতে রিসার্চের সুযোগ আছে, এগুলা ওই টু দ্য পয়েন্টে কোনো সংখ্যা দিয়ে গুণ করে অ্যাকচুয়ালি সেটাই পাওয়া যাবে বিষয়টা তা না, হয়তো কাছাকাছি থাকবে আর কি। জি স্যার। আর একটা বিষয় হলো যে যখন তুমি ইয়ার্ন কাউন্ট চেঞ্জ করবা তখনই আবার চেঞ্জ হয়ে যাবে। সব ইন্টারলকের জন্য একরকম হবে না, সব সিঙ্গেল জার্সির জন্য একরকম হবে না, ডেরিভেটিভস এর জন্য একরকম হবে না। যেমন মনে করো যে সব ফেব্রিকে নিট লুপের পাশাপাশি টাক লুপ থাকে, সেই সমস্ত ফেব্রিক কিন্তু এত সংকুচিত হয় না, হ্যাঁ, কাজে সেই সমস্ত ফেব্রিকের সংকোচনটা কম। সেখানে তুমি একই সূত্র দিয়ে সবগুলোকে বেঁধে নেওয়া যাবে না, আলাদা আলাদা করে যদি করা যায় তাহলে হয়তো হতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো জিএসএম ক্যালকুলেশন। জিএসএম ক্যালকুলেশনে আমরা দেখি আমরা বাস্তবে কি করে থাকি। বাস্তবে একটা জিএসএম কাটার দিয়ে রাউন্ড শেপ এভাবে কাটি, যেটা 1 মিটার স্কোয়ারের 100 ভাগের 1 ভাগ। এটার ওজনটা এটা ব্যালেন্সে দেই, তারপর দেখা গেল যে উঠে আসছে 2.10 গ্রাম। পরে কি করি, এই 2.10 সাথে 100 দিয়ে গুণ করি। কেন? কারণটা হলো ওইটাই যে এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কোয়ারের 100 ভাগের 1 ভাগ, এই জন্য 100 দিয়ে গুণ করি, পরে আমরা পাচ্ছি 210 গ্রাম। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এইভাবে পাই যে একটা ফেব্রিকে কেটে তারপর সেটাকে ওজন দেওয়া হয়, ওজন দেওয়ার পরে সেটা তুমি যে কোনো ডাইমেনশনে হইতে পারে, তাই না? এই যে এটা দিয়ে কাটতে হবে বিষয়টা এরকম না। তোমার কাছে একটা আয়তাকার আছে, এটা ফেব্রিক আছে, যে ফেব্রিকের লেন্থ তোমার জানা আছে, এটা হলো 10 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার, তারপর তুমি ওজন দিলা,
ওজন দেওয়ার পরে পাওয়া গেল সেটা মনে করো 1.50 গ্রাম। তুমি তখন কি করবা, ঐকিক নিয়মে যাবা যে 10 গুণন 2 তার মানে কত হয় 20। 20 সেন্টিমিটারের ওজন হচ্ছে 1.5 গ্রাম। তারপরে 1 সেন্টিমিটার স্কয়ারের ওজন কত, 1.5 ডিভাইড বাই 20। আচ্ছা, তারপরে 1 মিটার স্কয়ার মানে কত, 1 মিটার স্কয়ার মানে হচ্ছে 100 গুণন 100, এত সেন্টিমিটার স্কয়ার কিন্তু, তাই না? কেন? কারণ হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, যে দুটো 100 সেন্টিমিটার দিয়ে গুণ হবে, তাহলে 1.5 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 20, 5×75, এটা হচ্ছে 7.5, এদিকে হচ্ছে 100, তাহলে 750 জিএসএম। তারপরে তুমি যে কোনো এরিয়া নাও, তুমি ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবা যে এটা জিএসএম কত। শুধু তোমার ডাইমেনশন জানা থাকতে হবে, ওজন জানা থাকতে হবে। এখন আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যালি যে সূত্রটা লিখি সেই সূত্রটা কিভাবে আসে সেটা আমি প্রতিপাদন করে দেখাবো আর কি। আচ্ছা, যদি আমরা আবার সেই চিত্রটা সাহায্য নেই, আচ্ছা 43rd ব্যাচ তো আমাদের তো ক্লাস পাবে না, আমার ক্লাস পাইছো তোমরা? না স্যার। আচ্ছা আচ্ছা, শোনো, এখানে এটা ফেব্রিকের নিট ফেব্রিকের লুপ স্ট্রাকচারটা আঁকলাম আমি। এখান থেকে আমি তোমাদের দেখাবো যে জিএসএম কিভাবে বের করতে হয়। জিএসএম মানেটা কি, জিএসএম শব্দ অর্থটা কি, গ্রাম পার স্কয়ার মিটার, গ্রাম পার স্কয়ার মিটার জিএসএম। এটা দিয়ে গ্রাম, এই দুটো দিয়ে হচ্ছে স্কয়ার মিটার, গ্রাম পার স্কয়ার মিটার। তার মানে হচ্ছে 1 বর্গ মিটার ফেব্রিকের ওজন কত গ্রাম, সেটাই হচ্ছে জিএসএম। তো আমরা নিট ফেব্রিকের যে স্পেসিফিকেশন সেখান থেকে আমরা কয়টা টার্ম পাইছি, সেটা হচ্ছে সিপিআই, ডাব্লিউপিআই, স্টিচ লেংথ, আর হচ্ছে ইয়ার্ন কাউন্ট। এই কয়টা দিয়ে আমরা জিএসএমটা বের করতে পারবো। সিপিআই তো আমরা জানি, নাম্বার অফ কোর্সেস পার ইঞ্চ, কোর্সেস পার ইঞ্চ, এটা হচ্ছে ওয়েলস পার ইঞ্চ। স্টিচ লেংথ আমরা জানি যে একটা লুপের দৈর্ঘ্য, সেটা এই যদি একটা লুপ হয়, এই লুপের এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্ট্রেট অবস্থায়, এটাকে স্ট্রেট করার পরে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্টিচ লেংথ। বাস্তবে তো একটা লুপকে স্ট্রেট করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ফেব্রিকের মধ্যে দাগ দেই। ফেব্রিকের মধ্যে এখানে একটা দাগ দিলাম, 50টা লুপ গুনে তারপরে আর মাথায় আবার একটা দাগ দিলাম, তারপরে ফেব্রিকটা যখন খুলবো, খোলার পরে স্ট্রেট করব, ইয়ানটাকে খোলার পরে স্ট্রেট করব, স্ট্রেট করার পরে যে দাগ দেওয়া ছিল, এই একটা দাগ, এই একটা দাগ, এই দাগটাকে আমরা কাউন্ট করি। দেখা গেল যে দাগটা হচ্ছে 200 মিলিমিটার, এই দাগটা থেকে এই দাগের ডিস্টেন্স হলো 200 মিলিমিটার, আর আমরা লুপ খুলছিলাম হচ্ছে 50টা লুপ। তাহলে একটা লুপের দৈর্ঘ্য কত হবে, সেক্ষেত্রে স্টিচ লেন্থ সমান সমান আমরা বলবো 200 ডিভাইড বাই 50, 4 মিলিমিটার। একটা লুপের দৈর্ঘ্য হচ্ছে 4 মিলিমিটার। এইভাবে আমরা বের করে থাকি। একটা লুপের দৈর্ঘ্য কিভাবে বের করে সেটা দেখলাম আমরা। এখন আমরা দেখি যে কিভাবে আমরা জিএসএম এর সেই সূত্রটা বের করতে পারি। তো 1 বর্গ মিটার একটা যদি ফেব্রিক চিন্তা করি আমরা, 1 বর্গ মিটার একটা ফেব্রিক, আমাদের যদি এটা সমান হয়নি, 1 বর্গ মিটার হয়নি আসলে, সবগুলো সমান হইতে হবে। যাই হোক, এটা এদিকে 1 মিটার, এদিকেও 1 মিটার আছে। আমাদের কাজ হলো এই 1 বর্গ মিটার এরিয়ার মধ্যে কতগুলো লুপ আছে এটা বের করা। কতগুলো লুপ আছে এটা বের করা।
খুব সহজ। সহজটা কিভাবে? মনে করো 1 বর্গ ইঞ্চিতে কতগুলো লুপ আছে এটা বের করতে পারবো না আমরা? নাম্বার অফ লুপ। আমি বলি, যদি এটা 1 ইঞ্চি চিন্তা করো, সাপোজ এটা 1 ইঞ্চি, এটা এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চ, তাহলে এখানে ওয়েলস এর সংখ্যা কয়টা? 1 2 3 4 5, তার মানে WPI হচ্ছে এখানে 5। আচ্ছা, কোর্স কয়টা আছে? 1 2 3, কোর্স হলো 3টা। তাহলে 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 15। তার মানে লুপের সংখ্যা হচ্ছে 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে এখানে প্রতি ইঞ্চিতে লুপের সংখ্যা হচ্ছে 15। এটাকে আমরা বলতেছি স্টিচ ডেনসিটি। স্টিচ ডেনসিটি সমান সমান কি দেখলাম? সিপিআই ডাব্লিউপিআই গুণ সিপিআই ডাব্লিউপিআই গুণ। তাহলে এখানে আমরা কি বলবো? 1 ইঞ্চ স্কয়ার সমান সমান নাম্বার অফ লুপ। যদি বলি 1 ইঞ্চ স্কয়ারের নাম্বার অফ লুপ হচ্ছে সিপিআই এবং ডাব্লিউপিআই এর গুণফল। এটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? আমি একটু ফিডব্যাক নিতে যাচ্ছিলাম। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো প্রতি বর্গ ইঞ্চিতে লুপের সংখ্যা যদি আমি বলি তাহলে হচ্ছে সিপিআই ডাব্লিউপিআই এর গুণফল। তাহলে প্রতি বর্গ মিটারে যদি যাই তাহলে কি হবে? 39.37 ইন্টু 39.37, দুইবার কিন্তু। কারণ কি 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চ। তাহলে আরেক মিটার সমান সমান দৈর্ঘ্য প্রস্থ, তো দৈর্ঘ্য প্রস্থ দুইবার আছে, দৈর্ঘ্য প্রস্থের জন্য আমরা দুইবার 39.37 গুণ করলাম। তাহলে এত ইঞ্চি স্কয়ারে কতগুলো লুপ থাকবে? খুবই সিম্পল, সিপিআই ডাব্লিউপিআই তো আছেই, তার সাথে 39.37 স্কয়ার দিয়ে গুণ। তাহলে আমরা পেয়ে গেলাম লুপের সংখ্যা। এখন আমি বলি যে লুপের সংখ্যা যত, তার সাথে যদি আমি স্টিচ লেন্থ গুণ করি তাহলে কি বের হবে? একটা লুপের দৈর্ঘ্য হচ্ছে স্টিচ লেন্থ, তাহলে সকল লুপের দৈর্ঘ্য কত? সকল লুপের লেন্থ বের হবে স্যার। হ্যাঁ, কোর্স বের হবে স্যার? না কোর্স বের হবে না, কোর্স বের হবে না, সবগুলো লুপের দৈর্ঘ্য বের হবে। হ্যাঁ, সিম্পল কথা। এখানে আমি শুধু বের করলাম লুপের সংখ্যা। লুপের সংখ্যা মনে করো হইতে পারে 10,000। একটা লুপের দৈর্ঘ্য যদি 2 হয়, 10,000 লুপের দৈর্ঘ্য কত? 10,000 এর সাথে 2 দিয়ে গুণ। ভেরি সিম্পল। এখানে কোর্সের দৈর্ঘ্য বের হবে না, এখানে বের হবে হচ্ছে লুপের, সবগুলা লুপের সুতার দৈর্ঘ্য। তার মানে আমি এখানে লিখতে পারি length of yarn for 1 meter square fabric, CPI WPI 39.37 স্কয়ার, এর সাথে গুণ হবে SL। SL মানে কি? স্টিচ লেংথ। SL মানে হচ্ছে স্টিচ লেংথ। এখন স্টিচ লেংথ কিসে আছে? সাপোজ স্টিচ লেংথ হচ্ছে মিলিমিটারে। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে কনভার্ট করে সিপিআই ডাব্লিউপিআই 39.37 স্কয়ার SL, যেহেতু মিলিমিটার আছে ওটাকে আমরা 1000 দিয়ে ভাগ 1000 দিতে দিয়ে হবে। ভাগ করলাম, তাহলে পালে মিটারে। হ্যাঁ, মিটারে পেলাম। এখন এখানে ইয়ার্ন কাউন্টের সাহায্য নিয়ে আমাদের ওজনটা বের করতে হবে। ওজন বের করলে আমাদের কাজ শেষ। অর্থাৎ যদি আমরা 26 এনি বলি, 26 এনি 26 কাউন্টের জন্য যদি হয়, তাহলে সিপিআই ডাব্লিউপিআই 39.37 স্কয়ার SL 1000। এটাকে মিটারে তো আবার চলে না, একে নেওয়া লাগবে গজে। গজকে নিতে হবে হ্যাংকে। হ্যাঁ,
হ্যাংকে যদি আমরা কাউন্ট দিয়ে ভাগ করি তাহলে হবে পাউন্ডে। পাউন্ডকে যদি আমরা 453.6 দিয়ে গুণ করি তাহলে পাবো গ্রামে, যেহেতু আমাদের গ্রাম দরকার এখানে। আচ্ছা, তাহলে আমি প্রথম যে 1000 দিয়ে ভাগ করছিলাম সেটা কেন ভাগ করছিলাম? মিলিমিটার টু মিটার, এটার সাথে আমি 1.09 দিয়ে কেন গুণ করছি? কারণ হচ্ছে মিটার টু ইয়ার্ডস। তারপরে 840 দিয়ে কেন ভাগ করলাম? ইয়ার্ডস টু হ্যাং। হ্যাঁ, আচ্ছা, এনি দিয়ে কেন ভাগ করলাম? কারণ হ্যাং থেকে পাউন্ডে নেব, এই জন্য ইংলিশ কাউন্ট দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এরপরে 453.6 দিয়ে কেন গুণ করলাম? কারণ পাউন্ড থেকে আমি গ্রামে নেব। তো হয়ে গেল, যেহেতু এখানে এরিয়া ছিল 1 মিটার স্কয়ার আর ওজনটা বের করলাম আমরা গ্রামে, কাজে এটা বের হয়ে গেল জিএসএম। এটা হচ্ছে আমাদের জিএসএম এর সূত্র। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর ক্লাস বেশি লম্বা সময় নেওয়া যায় না, লম্বা সময় নিলে ধারণ ক্ষমতা থাকে না। আমি কি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো? হ্যাঁ, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম হলো প্রোডাকশন ক্যালকুলেশন, সেটা ফেব্রিকের ওজন বের করা, তারপরে ফেব্রিকের লেন্থ বের করা, তারপরে শিখছি আমরা ফেব্রিকের উইডথ বের করা, তারপরে আমরা শিখছি হলো ফেব্রিকের জিএসএম বের করা। জি, স্যারকে অসংখ্য ধন্যবাদ, একটি লং সেশন আমাদেরকে উপহার দিয়েছেন এবং খুবই বাস্তবধর্মী এবং যুগোপযোগী। আজকে প্রথম প্রোগ্রাম হিসেবে আমাদের কিছু মিসম্যানেজমেন্ট ছিল, ছাত্রছাত্রীদের জয়েন করতে কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা আশা করছি পরবর্তী প্রোগ্রামগুলোতে এই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং আশা করি সবাই আরো বেশি এনজয় করবে। তো পরবর্তী প্রোগ্রাম পার্টিসিপেট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।